হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো রয়েছি। আজকে আমরা যে টপিকটি নিয়ে এসেছি এটি হচ্ছে ইংলিশের বিষয়, অর্থাৎ আমরা ইংলিশ ইজিলি কিভাবে শিখতে পারি। গ্রামারটিকে ফুলফিল না শিখে গ্রামারের কিছু ইম্পর্টেন্ট জিনিসকে ফলো করে আমরা ইংলিশে মোটামুটিভাবে বেসিক ইংলিশ কিভাবে শিখতে পারি, যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কমিউনিকেশন করতে পারবো, আবার লিখতেও পারবো। সো আমরা একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা যখন স্কুলে যাই তখন যে জিনিসটা হয়, আমাদের স্কুলের মধ্যে যখন আমরা ইংলিশ গ্রামারটা পড়ি তখন একটা জিনিস দেখবেন যে আমাদেরকে পেজ বাই পেজ সেন্টেন্স, তারপরে ভয়েস নারেশন, হ্যাঁ, মোডাল, তারপরে ফাংশনস, অনেক কিছু শেখায়। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থেকে শুরু করে এই টু জেড বহুত ফাংশনালিটি, বহুত অপশনস এবং বহুত নিয়ম কানুন। যেমন রাইট ফর্ম অফ ভার্বস আমি যখন করতে যাই তখন এটার 52টা নিয়ম পড়েছিলাম। আমি সেদিন 3 গ্লাস পানি খেয়েছিলাম, সত্যি কথা। মানে আমার দ্বারা এইভাবে শেখাটা সম্ভব হয়ে ওঠে নাই। সো আমি একটা জিনিস খেয়াল করেছিলাম, আমি জাস্ট খুব শর্টকাটে আজকে আপনাদেরকে টিপসগুলোকে বলে দিচ্ছি আপনারা কি করতে পারেন, ঠিক আছে? আমার এই টিপসটা কাজে লাগানোর চেষ্টা করবেন, দেখবেন যে হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমি কি কি বলছি মনোযোগ দিয়ে শুনেন। আমার মনে হয় না যে এই ট্রিক্সটা কারো কাজে লাগবে না, ওকে? যেহেতু আমার লেগেছে, তো আমাকে যখন এভাবে পড়ানো হয়েছে আমি তখন অ্যাকচুয়ালি ওটাকে লাইক করি নাই, আমার দ্বারা এটা হয় নাই আর আমি এটা করতে পারি নাই। তখন আমি করেছি কি, যে ওই স্কুলের মতো করে ফলো না করে আমি আমার ট্রিকটা খাটিয়েছি। সেটি হচ্ছে যে আমি আগে কয়েকটা সেন্টেন্স বানিয়েছি, ঠিক আছে? এগুলো হচ্ছিল কি, যে আমার খুব ওই কার্টুন পড়তে ভালো লাগতো ছোটবেলা থেকে। সো আমি লাইব্রেরি থেকে কার্টুনের বই নিয়ে আসতাম। এখন আপনার যে টপিকটা ভালো লাগে আপনি সেই টপিকের বই কিনেন। আপনার ক্রিকেট ভালো লাগলে আপনি ক্রিকেটের কোনো নিউজ লেটারের বই কিনে ফেলেন, ঠিক আছে? কারেন্ট নিউজগুলো কিনেন, অর্থাৎ আপনার যেটা ভালো লাগে সেই টপিকে কোনো একটা বই কিনবেন, ওকে? আমার কিন্তু কার্টুন, রাজা রানীর গল্প, এগুলো খুব ভালো লাগতো আগে ছোটবেলা থেকে। তো আমি কি করেছিলাম, 9 নিয়ে থাকতে আমি করছিলাম যে ওই বই কিনে নিয়েছিলাম। নেওয়ার পরে কি করছে, কয়েকটা সেন্টেন্স আমি জাস্ট করেছি, আলাদা করে ফেলেছি। একটা গল্প থেকে জাস্ট মোটামুটি 10-12টা সেন্টেন্স আমি আলাদা করেছি। আলাদা করার পরে আমি দেখেছি যে প্রত্যেকটা সেন্টেন্সে আসলে কি কি ইউজ করা হয়েছে, গ্রামারের কোন কোন জিনিসগুলোকে সেখানে ইউজ করা হয়েছে। এটা হচ্ছে প্রথম বিষয়। আমরা যখন কথা বলতে যাই, যত কথাই বলি না কেন, কোয়েশ্চেন হোক আর এটা পাস্ট হোক, প্রিভিয়াস হোক আর ইন ফিউচারের কথাই বলি না কেন, আমি যদি একটা ইংলিশ সেন্টেন্স বলি যে লাস্ট ইয়ার I went to Chennai in order to do my father's treatment, or last year I went to Chennai to do my father's treatment, যেটাই হোক, এই যে আমি কথাটা বললাম, ঠিক আছে? দেখ কি বললাম, আমি আমি গত বছর আমার বাবার চিকিৎসার জন্য চেন্নাইতে গিয়েছিলাম। দেখেন এই যে দুইটা কথা আমি এখানে বলেছি, লাস্ট ইয়ার আই ওয়েন্ট টু চেন্নাই ইন অর্ডার টু ডু মাই ফাদার্স ট্রিটমেন্ট। তো এখানে দেখেন এই এই কথাটা যদি আপনি খাতায় লিখে নেন, কি আছে এখানে দেখেন তো, লাস্ট ইয়ার। একটু একটু জাস্ট মানে টেকনিক্যালি চিন্তা করেন, মাইন্ডটাকে সেট আপ করেন, দেখেন আমি কি বলতেছি এখানে, যে লাস্ট ইয়ার এটা একটা সময়, তাই না? আচ্ছা, আই ওয়েন্ট টু চেন্নাই, আমি চেন্নাইতে গিয়েছিলাম। সো এখানে কি আছে দেন, আই ওয়েন্ট টু। সো আমরা যে এই যে আই ইউজ করলাম আমাদের সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে আমাদের একটা ভার্ব, যাওয়ার ভার্ব, মানে গো, ওয়েন্ট, গান, এরকম আছে আমাদের, তাই না? এখন যদি আই ওয়েন্ট টু চেন্নাই বলি আমি এখানে, তাহলে চেন্নাই একটা নাম, নাউন চলে এসেছে একটা। আই ওয়েন্ট টু, এখন এখানে একটা সাবজেক্ট আছে, একটা কাজ আছে, একটা নাউন আছে, মাঝখানে টুটা বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আই ওয়েন্ট চেন্নাই যদি বলি, যারা ইংলিশ বুঝে তাদেরকে আপনি যদি ভাঙা ইংলিশ এভাবে বলেন, তারপর কিন্তু তারা বুঝে নেবে যে আপনি কি বোঝাতে চাচ্ছেন, ওকে? এখন দেখেন যে ইংলিশের জন্য ইংলিশ সেন্টেন্সের মধ্যে কি কি জিনিস থাকে, এই কয়েকটা জিনিস আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ফুল গ্রামার পড়া লাগবে না, আমি এটা আমার তরফ থেকে বলবো, আমার তরফ থেকে এটা হয়েছে। আমার পৃথিবীর কোনো বাইরের সাথে কন্ট্যাক্ট করতে আমার কোনো সমস্যা হয় না। আপনারা তো নিজেই দেখেন আমি কিভাবে কথা বলি ক্লায়েন্টদের সাথে, সো দ্যাট ইজ নো প্রবলেম, আমাকে কোনো প্রবলেম ফেস করতে হয় না। তো এই জন্য আমি বলছি, একটা সেন্টেন্স পড়বেন, প্রতিটা সেন্টেন্স, আপনি একটা গল্প পড়ছেন তো, ঠিক আছে, এই গল্পটার মধ্যে প্রত্যেকটা সেন্টেন্স রয়েছে, প্রথম সেন্টেন্সটা ফুল স্টপ পর্যন্ত কি কি ইউজ করা হয়েছে এখানে। দেখেন যে আমি যদি বলি আমি আগামীকাল আপনার বাসায় যাবো, আমি আগামীকাল বিকাল 5টার সময় আপনার বাসায় যাবো, আই উইল গো টু ইউর হাউস টুমরো অ্যাট 5 PM, ওকে? এই যে বললাম আই উইল গো টু ইউর হাউস টুমরো অ্যাট 5 PM, স্যার মানে কি হলো, আমি আগামীকাল বিকাল 5টার সময় আপনার বাসায় যাবো। এখন দেখেন তো, আই উইল go to your house tomorrow at 5 PM। এখন দেখতে এখানে কি আছে, সাবজেক্ট আছে আর দুইটা কাজ আছে, এখানে আর কিছু নাম আছে, কেমন যে আই হচ্ছে সাবজেক্ট, ওকে? এখন উইল এটা আমাদের কিন্তু ফাংশনালিটি থেকে আসতেছে ইংলিশের, এটা আমাদেরকে পরে জানতে হবে। দেখেন আই উইল গো এটা হচ্ছে আমাদের একটা ভার্ব, ঠিক আছে? টু ইয়োর হাউস, টু একটা আলাদা প্রিপোজিশন, ইয়োর এটা কিন্তু একটা কি হচ্ছে অবজেক্ট, ওকে? হাউস এটা নাউন, টুমরো তো
তো এখানে দেখেন যে আমাদের কয়টা জিনিস জানতে হচ্ছে, তাহলে খেয়াল করে দেখেন, আই উইল গো টু ইয়োর হাউস টুমরো। আই, এটার সাবজেক্ট একটা থাকলো আমাদের এই সেন্টেন্সের মধ্যে। নাম্বার ওয়ান হচ্ছে সাবজেক্ট জিনিসটা জানতে গেলে আমাদেরকে সেন্টেন্স কত প্রকার কি কি এই কয়েকটা জিনিস ভালো জেনে নিতে হবে। সো নোট করে ফেলবেন, সেন্টেন্স স্ট্রাকচার আমাদেরকে প্রথমত জেনে নিতে হবে। A to Z সেন্টেন্স স্ট্রাকচার শুধু মুখস্থ করলে হবে না, কোন সেন্টেন্সটা কিভাবে তৈরি হয়েছে, কখন কোনটা বসেছে, এই কয়েকটা জিনিস জাস্ট মুখস্থ রাখবেন, ঠিক আছে? এবং আপনি যদি গঠনগুলোকে বলে দিতে পারেন। এটা চলে গেল। এবার দেখেন যে সাবজেক্টের পরে আমরা আরেকটা কি পাচ্ছি, আমাদের ওয়ার্ড মিনিং অবশ্যই জানতে হবে আগে। সো আমি এই জিনিসটা আগে বলতে ভুলে গিয়েছি, ইংলিশ শেখার আগে আপনি আগে 200-400 ওয়ার্ড মিনিং জেনে নিন। আপনার চারপাশে আপনি যা দেখতে পাচ্ছেন, চেয়ার টেবিল থেকে শুরু করে গাছগাছালি পাখি, আপনি চোখের সামনে যা দেখছেন ওই জিনিসটারই একটু একটু মিনিংটা জেনে নিন ইংলিশে। সো কেন হচ্ছে কি, আমরা যখন এই ইংলিশে কথা বলতে যাবো, আমাদের চারপাশে যা আছে এগুলো নিয়ে আমরা বেশি কথা বলি, ওকে? এই কারণে আমাদের সচরাচর যে ওয়ার্ডগুলো ইউজ হয় সেই ওয়ার্ডগুলো মুখস্থ করে নিতে পারে। এর জন্য বেস্ট একটা আইডিয়া দিচ্ছি, ক্লাস 9-10-এর যে বইগুলো গ্রামারগুলো আছে সেই গ্রামার থেকে আপনারা কি করবেন, ওইখানে কিন্তু মানে ফ্রিকোয়েন্টলি ইউজড যে ওয়ার্ডগুলো আছে, মানে সচরাচর যে ইউজ হয় 200-250 ওয়ার্ড দেওয়া থাকে ওখানে, টেন্সের চ্যাপ্টার আগে দেখবেন সেখানে ওয়ার্ডগুলো রয়েছে। ওই ওয়ার্ডগুলোকে আপনি মুখস্থ করতে পারলে মনে করেন যে আপনার মোটামুটি ইংলিশ শেখা হয়ে যাবে, মানে ইংলিশে কথা বলার জন্য ইনাফ আপনি ওয়ার্ড শিখে গেলেন, ওকে? এখন যদি আপনি ওয়ার্ড মিনিং এ না জানেন তাহলে কিন্তু স্টার্ট করতে পারবেন না। তো আমি প্রথমে কি বলেছি, ফার্স্ট অফ অল আমাদেরকে সেন্টেন্স স্ট্রাকচারটা ভালো মতো জেনে নিতে হবে, ওকে? এবার কোনটাকে সাবজেক্ট বলে কোনটাকে অবজেক্ট বলে এটা আমাদেরকে জেনে নিতে হবে। এইবার তো গেল সাবজেক্টের পার্টটা। তারপর কি হলো, আই উইল। উইল কেন আসলো? ফিউচার হয়েছে এই জন্য, ঠিক আছে, ভবিষ্যতের কথা। এখন এই যে উইল আছে এটা কোন বিষয়টাতে পড়ছে, টেন্স, ওকে? তাহলে আমাদেরকে টেন্সটা পুরো জানতে হবে। তাহলে কি আমি বললাম, সেন্টেন্স স্ট্রাকচার জানবো, সাবজেক্ট অবজেক্ট গুলো কি কি এগুলো জেনে নেবো, এবং টেন্সটা জানবো। মাঝখানে আমি গেলাম না কিন্তু, ভয়েস শুনে গেলাম না, আমি কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে কোথাও যাই নাই, ওকে? এবার আমি কি করলাম, যে আমি জাস্ট শিখলাম টেন্স। তারপর কিন্তু আই উইল গো টু, গো। এই যে গোটা বললাম, এই গোটা হচ্ছে আমাদের কি ওয়ার্ড মিনিং। সো গো এর মানে যদি আপনি না জানেন আপনি সেন্টেন্স বানাইতে পারবেন না। সো এখন আপনি ওয়ার্ড মিনিং গুলোকে এখানে কাজে লাগাবেন। এবার গো এর পর কি আসছে, টু, ওকে? টু কি, ইটস প্রিপোজিশন, রাইট? এটাকে উচ্চারণ করা আবার বা অনেকেই এইভাবে করে ইউনাইটেড স্টেটসে, প্রিপোজিশন, ঠিক আছে? মানে এক্সচেঞ্জ ভিত্তিক এটাকে চেঞ্জ করা হয়, প্রিপোজিশন কে বলে, প্রিপোজিশন কে বলে, প্রিপোজিশন কে বলে, অনেকভাবে বলে। এনিওয়ে যেটাই হোক, আমরা প্রিপোজিশন বলছি, বাংলাদেশ থেকে এটা শিখেছি আমরা, প্রিপোজিশনে বলি আপাতত। সো প্রিপোজিশনের মধ্যে কি রয়েছে, অবশ্যই এখানে রয়েছে কি আছে খেয়াল করেন তো, টু আছে, উইথ আছে, হ্যাঁ, অ্যাবাউট আছে, তারপরে আছে অ্যালং আছে, অনেকগুলো প্রিপোজিশন আছে। প্রায় মনে করেন যে 20-30টা প্রিপোজিশন ইনিশিয়ালি আমাদের একটা গ্রামের মধ্যে দেওয়া থাকে, ওকে? সো আমরা কি করব, ওই প্রিপোজিশনগুলোকে শিখে নেব এবং কোনটা কখন কোনটার সামনে বসবে এটা আমাদের জানতে হবে। টুটা কখন কার সামনে বসবে, টাইমের আগে টু বসবে কিনা, কোনো জায়গার আগে বসবে কিনা, হ্যাঁ, কোনো কাজের আগে বসবে কিনা, এই প্রিপোজিশনগুলোকে আমাদেরকে কমপ্লিটলি জানতে হবে। তাহলে আমরা কয়টা জিনিস দেখলাম, আমরা সেন্টেন্স স্ট্রাকচার আগে জানলাম, দেন সাবজেক্ট অবজেক্টগুলোকে ভালো মতো করে বুঝলাম। থার্ড আমরা শিখলাম কি, আমরা শিখলাম টেন্স, ওকে? টেন্সের হ্যাভ, হ্যাজ, উইল, কুড, উড এগুলো কিভাবে ইউজ হবে না হবে আমাদেরকে অবশ্যই জানতে হবে, মুখস্থ করে নিতে হবে এবং বুঝতে হবে, ইউজ করতে জানতে হবে যে উইলটা কখন কিভাবে ইউজ করবো আমি, ঠিক আছে? এটা একটা প্রোগ্রামিং এর মতো, আমি ট্রাই করবো আপনাদেরকে এটা দেখানোর জন্য। এবার তারপরে কি শিখলাম, প্রিপোজিশন। কটা হলো, 4টা, ওকে? I will go to your house tomorrow at afternoon or at 5 p.m. সো এই 4টা জিনিস দিয়ে আমরা কি করলাম, সেন্টেন্সটা তৈরি করে ফেলতে পারতেছি। এখন এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যান ত্যান, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর জন্য এত মাথা ঘামার দরকার নাই। আমরা যখন এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শিখতে যাই তখন 33টা নিয়ম পাস করার পরে আমরা পেয়ে যাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, জেন্ডার, টেন্ডার, এগুলো সব কমপ্লিট করে তারপর যেতে হয়। এই কয়েকটা জিনিস বাদ দেবেন। আমি যে 4টা জিনিসের কথা বলেছি এই 4টা জিনিস আপনি শিখে নেন এবং ওয়ার্ড মিনিংগুলোকে আপনি এক জায়গায় করেন, একটা বাংলা লেখা লিখেন, লিখার পরে আপনি ওই ওয়ার্ড মিনিংগুলোকে দিয়ে আপনি সেন্টেন্সটাকে বানানোর চেষ্টা করবেন, দেখবেন হয়ে যাবে। ধরেন যে আমি আবার এই সেন্টেন্সটাকে বলছি, আই উইল গো টু ইয়োর হাউস টুমরো, ওকে? এখন আমি জানি যে আই তো আমি একটা সাবজেক্টের প্রথমে বসবে অবশ্যই। এখন উইলটা কেন ইউজ হবে এটা আমি জানি, কখন ইউজ হয় এটাও আমি জানি, কার পরে ইউজ করতে হবে এটাও কিন্তু আমি জানি। আই এর পরেই কিন্তু উইলকে ইউজ করতে হবে। কেন উইল ইউজ করতেছি কথাটা আমি আগে বুঝলাম কি, যে আমি এখনো যাই নাই, আমি যাচ্ছিও না, আমি যাবো। সো ইটস ফিউচার টেন্স, ওকে? যেহেতু ফিউচার সেজন্য আই এর পরের সঙ্গে আমি উইল লাগিয়ে দিলাম, এটা কিন্তু আমি মুখস্থ রেখেছি, জানি, ওকে? আর আপনি যখন কোনো একটা জিনিস জানে কাজ করতে করতে হ্যাবিট হয়ে যাবে, ওটা এত কুইকলি আপনার মানে ব্রেনে চলে আসবে যেটা বলার বাহিরে, ওকে? সো আই উইল, এখন আমি জানি যে আমাকে মূল ভাবটা কথা ইউজ করতে হবে, গো।
হ্যাঁ, এখন আমি জানি প্রিপোজিশন টু কেন বসবে, ইয়োর হাউস, তার বাসার সামনে টু বসাচ্ছি কেন। সো আপনি যদি এইগুলো জানতে পারেন যে কখন কোনটা ইউজ হচ্ছে, ঠিক আছে, প্রিপোজিশনটা, তারপরে ভার্বটা কখন ইউজ হচ্ছে, আবার টেন্সের যে এগুলো ম্যাটেরিয়ালস গুলো আছে, হ্যাভ, হ্যাজ, উইল, তারপরে কুড, উড, শ্যাল, শুড, এগুলো আছে, এগুলা প্রত্যেকটা যদি আপনার নিয়মটা জানা থাকে যে কখন কোনটার আগে বসাতে হবে, তাহলে কিন্তু আপনি সবগুলোকে এক সিরিয়ালে সুন্দর, মানে যেভাবে আমাদের রেলগাড়ি বসে আর কি, ঠিক আছে, একটার পর একটা। সো এইভাবে আপনি বসে একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন, মানে করতে পারবেন। তো আমাদেরকে কি করতে হবে, প্রথমত আমাদেরকে এই ছোট ছোট সেন্টেন্স বানাতে হবে। বানিয়ে যেটা আমরা করব, আমরা আস্তে আস্তে, ধরেন যে আপনার একটা সেন্টেন্স তৈরি করতে এখন লাগতেছে 5 মিনিট, কিন্তু আপনি যদি এরকম 10টা বা 100টা করে সেন্টেন্স প্রতিদিন তৈরি করেন, তাহলে যেটা হবে আপনার ওই 5 মিনিটটা কমে আসবে, 1 মিনিটে আপনি 30 সেকেন্ডে লিখে ফেলতে পারবেন। সো এইভাবে প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনি আগাতে পারবেন না। যদি মনে হয় যে না ইংলিশ পারি না, ধরো হবে না, আর যদি ওইভাবে করে প্র্যাকটিস না করে তাহলে হবে না। প্র্যাকটিস ছাড়া পৃথিবীতে কেউ ইংলিশে এগিয়ে যেতে পারবে না। আমি প্রচুর পরিমাণে লিখেছিলাম, প্রচুর পরিমাণে পড়ছি, ঠিক আছে, খুব বেশি বেশি করে কার্টুন পড়তাম, আমার ওইটা টপিক ভালো লাগতো, ঠিক আছে। এইভাবে পড়ার পরে কি করেছি, আমি জাস্ট মিলিয়ে নিয়েছি যে প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে আমি কি পাচ্ছি, মানে স্পেশাল কি পাচ্ছি, কয়েকটা জিনিস, যে 4টা জিনিসের কথা বলছি, এই 4টা জিনিসের বাইরে স্পেশাল আর কোনো কিছুই থাকে না। সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট, অবজেক্ট, সেন্টেন্স স্ট্রাকচার, ঠিক আছে, টেন্স, প্রিপোজিশন, এবং আর কি বললাম এখানে, হ্যাঁ এই কয়েকটাই তো, মানে সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট, অবজেক্ট গুলো বুঝতে হবে, ঠিক আছে, তারপর হচ্ছে টেন্স, তারপর হচ্ছে আমাদের প্রিপোজিশন গুলো, আর্টিকেল গুলো জানতে হবে। অনেকেই আবার অনেক সেন্টেন্সে যে আই এম আ বয়, ঠিক আছে, এই যে এটা ইউজ করলাম, ঠিক আছে, আই হ্যাভ গিভেন, কি বলা এটাকে, যে আমি একটি কলম দিয়েছি, ঠিক আছে, আই হ্যাভ গিভেন আ পেন। সো আমি একটা কলম দিয়েছি, এই যে একটি এ। সো আমরা আরেকটা জিনিস জানলাম কি, আমাদের আর্টিকেলটাও জানা লাগবে। সো এই কয়েকটা জিনিস জাস্ট ইম্পর্টেন্টলি আমি বলে দিলাম। আবার নোট করে দিচ্ছি, ধরেন যে সেন্টেন্স স্ট্রাকচার জানতে হবে, সাবজেক্ট অবজেক্টগুলোকে ভালো জানতে হবে, যেমন আই, ইউ, আই হচ্ছে সাবজেক্ট, ইউ হচ্ছে অবজেক্ট, এরকম। তারপর আমাদেরকে অবশ্যই প্রিপোজিশন জানতে হবে, প্রিপোজিশনের যতগুলো আছে ম্যাটেরিয়ালস 15-20টা শিখে নেবেন এবং নিয়মটা সহ শিখে নেবেন, ঠিক আছে। এরপর আমাদের টেন্স জানতে হবে, টেন্সের 12টা নিয়ম জানতে হবে, অবশ্যই জানতে হবে। তারপর আপনি শিখলেন আর্টিকেলস। এই কয়েকটা জিনিস শিখেন, ঠিক আছে, শিখলে কিন্তু হয়ে যাবে। সেন্টেন্স স্ট্রাকচার যখনই আপনি শিখবেন তখন কিন্তু আপনি কোয়েশ্চেন মেকিং জিনিসটা বুঝে যাবেন, ঠিক আছে। আর ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করতে হবে, যেমন আমরা যদি কোয়েশ্চেন করতে যাই তখন ডু ডাজ এর ব্যাপারটা আসে যায়, ঠিক আছে। ডু অ্যান্ড ডাজ, ডু এর মানে কি, ডাজ মানে কি আমরা জানি, হ্যাঁ। তারপরে কে, কাহারা, কখন, এগুলা, হু, হুইজ, ওয়ার, এই জিনিসগুলোর মানে আপনাকে অবশ্যই জানতে হবে। আপনি যখন ওই সেন্টেন্স স্ট্রাকচারটাকে পাস করে আসবেন তখন কিন্তু আপনি বুঝবেন যে আসলে হু এর পরে কি বসাবো আর কোনটার আগে কোনটা বানালে আমাদের কি হবে, সেন্টেন্সের মধ্যে কোয়েশ্চেন তৈরি হবে। সো আশা করি এই কয়েকটা 5টা জিনিস আমি উল্লেখ করে দিলাম, এই 5টা জিনিস আপনারা জাস্ট একদম দিনের পর দিন প্র্যাকটিস করে যান, ঠিক আছে। যখন আপনার মনে করেন যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ প্র্যাকটিস করা হয়ে গেল, তখন যেটা করবেন, আপনি জাস্ট কয়েকটা সেন্টেন্স নেবেন, নিয়ে মেলাবেন যে এই সেন্টেন্সের মধ্যে কি কি আছে। আপনি একটা বাংলা সেন্টেন্স লিখবেন যে আমি আগামীকালকে স্কুলে যাব, ঠিক আছে, এই জিনিসটা করবেন। বা আমি আগামীকালকে তোমার সাথে কথা বলবো। দেখেন আমি একটা সেন্টেন্স করে দিচ্ছি, আই উইল টক টু ইউ টুমরো। কি হলো এখানে, আই উইল টক টু ইউ টুমরো। আচ্ছা, ওইটা বাদ দেন, আমি প্রেজেন্টে করতেছি এখন। মনে করেন যে রানি কোনো একটা কাজ করতেছে, বাবা আমাকে ডাকছেন, নাসিম ওয়ার আর ইউ। তখন আমি বলতে পারি কি, যে ফাদার আই এম জাস্ট টকিং টু মাই মাদার, আই এম জাস্ট টকিং টু মাই মাদার, আমি আমার আম্মুর সাথে কথা বলছি। এখন দেখেন, আই এম জাস্ট টকিং টু মাই মাদার, আই তো আমি জানি সাবজেক্ট, ঠিক আছে, এম কেন ইউজ হচ্ছে, টেন্স থেকে আসলো, ওকে। এবার কি হয়েছে, জাস্ট এটা একটা আমাদের একটা কি ওয়ার্ড মিনিং। সো জাস্ট মানে শুধুমাত্র, ঠিক আছে। টকিং এটা কি ভার্ব, ওয়ার্ড মিনিং জানতে হবে, ঠিক আছে। টু মাই মাদার, এখন দেখেন মাই মানে আমি, ওই যে আমি, সাবজেক্ট অবজেক্ট বুঝাচ্ছে, ঠিক আছে। মাই মাদার, মাদার হচ্ছে আমার অবজেক্ট হয়ে গেল। তাহলে কি হলো, আই এম জাস্ট টকিং টু মাই মাদার, এই যে টু আসলো আবার, এইটাই হচ্ছে মেইন জিনিস। তো কয়টা জিনিস আছে এখানে, ওই দেখেন আর্টিকেল মাঝে মাঝে থাকে আবার থাকে না, বাট অবশ্যই কিন্তু এখানে প্রিপোজিশন থাকবেই। প্রিপোজিশন ছাড়া একটা মানে সেন্টেন্স খুব ভালোভাবে তৈরি হয় না। সো আশা করি এই কয়েকটা জিনিস যদি আপনি যে কোনো সেন্টেন্স তৈরি করেন, আপনি জাস্ট লিখে ট্রাই করুন, ইভেন গুগলে সার্চ করেন, যে কোনো একটা টপিক নিয়ে সার্চ করেন, হাউ টু ডু ফ্রিল্যান্সিং, আপনি লেখাগুলোকে পড়েন, ওখানে এই 5টা জিনিসের বাইরে স্পেশাল কোনো জিনিস থাকে না। হ্যাঁ, টু থাকবে একটা সেন্টেন্সের মধ্যে, থাকতে পারে এ, এন, দা থাকতে পারে,
ঠিক আছে। তারপরে শেল উইল হ্যাভেস থাকতে পারে, নাহলে নাই। সাবজেক্ট থাকতে পারে আই ইউ, অবজেক্ট থাকতে পারে। আপনি এখনো খেয়াল করে দেখেন এই 5টা জিনিস যে আমি দেখালাম স্পেশালি, এই 5টার বাইরে কোনো কিছু নেই। সো পুরো গ্রামারটা পড়ার আগে আপনি যদি এই 5টা জিনিসের মিনিংগুলো ভালো করে বুঝতে পারেন আর জানতে পারেন, তাহলে কিন্তু ইংলিশ কোনো ব্যাপারই না। হ্যাঁ, আপনার সেন্টেন্সগুলোকে যখন লিখতে যাবেন তখন আপনি অ্যাডভান্স লিখে শিখবেন না, যখন অ্যাডভান্স লেভেলে শিখবেন তখন যেটা করতে হবে আপনাকে অবশ্যই কি করতে হবে, তখন আপনাকে আস্তে আস্তে গ্রামারের যে বিষয়গুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে। এবং দ্যাটস হোয়াট আই ডিড। আমি কিন্তু ওটাই করেছি। আমি প্রথমে এই 5টা জিনিস শিখেছি, ট্রিকটা কাজে লাগিয়েছি, যে সেন্টেন্সটা বানানোর জন্য আমার কি লাগতেছে আমি আগে এটা শিখি, ঠিক আছে। পরে এটাকে সুন্দর করার জন্য ওইটা পরে শিখবো আমি। সো এই যে আমাকে এখন বলতে হবে যে হি ওয়ার্কস অ্যাট স্কুল, হি গোজ টু স্কুল। আমার কেন অ্যাসটা লাগবে এখন? আমি তো বিগিনার। এত কিছু শেখার জন্য আমি 33-34টা মানে অপশন পাস করতে পারি না, নিয়ম মুখস্থ করতে পারবো না একটা অ্যাস লাগানোর জন্য। সো আমি এটাকে বাতি দেই এখন, হি গো টু স্কুল বলে দেই, কোনো প্রবলেম নেই। আপনি শিখছেন এখন, মিস্টেক করেন, ওকে, মিস্টেক না করলে শিখতে পারবেন না। তো আশা করি এই 5টা জিনিস যদি আপনি প্র্যাকটিস করেন, এবং প্র্যাকটিস 7 দিন বা 14 দিন প্র্যাকটিস করার পর আপনার কোনো ইমপ্রুভ হলো কিনা, লেট মি নো অন মাই কমেন্ট বক্স। থ্যাংক ইউ সো মাচ। আশা করি আজকের এই বিষয়টি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড দেন সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ। বাই।